ফ্রেন্ডস, আমি রাজু রায় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাজু দ্য গাইড। তো ফ্রেন্ডস, আজকের যে মেন আলোচনা, সাকসেস অফ স্টোরি, মানে লাইফে সাকসেস মানুষের কিভাবে আসে আবার চলে যায়, সেই নিয়ে একটা ছোট স্টোরি আপনাদের বলবো। এবং মাথায় রাখতে হবে এই স্টোরিটা কিন্তু 15 বছরের, যেটা আপনাদের আমি 15 মিনিটে বলতে চলেছি। তো সর্বপ্রথম শুরু করা যাক আজ থেকে 20 বছর আগে, অর্থাৎ এখন 2024, আমরা চলে যাব 2004 সালে। 2004 সালে ফ্রেন্ডস, প্রথম যেটা সাকসেস এসেছিল আমার লাইফে, সেটা হচ্ছে আমি যাকে ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে পেরেছি। আমার প্রথম চাওয়াটা পূর্ণ হয়েছে 2004 সালে। এটা হলো আমার জীবনে প্রথম সাকসেস। এবং প্রতিনিয়ত আমি সাকসেস হয়েছি, আবার হারিয়েছি, আবার সাকসেস হয়েছি, আবার হারিয়েছি। এই পুরো ব্যাপারটাই আপনাদের আমি বোঝাতে চাই যে জীবনে কোনো কিছু স্থায়ী নয়। যার জন্য আমার এই ভিডিওটা ফ্রেন্ডস খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আপনাদের কিন্তু অনেক কিছু জানার আছে, শেখার আছে। হতে পারে আমার লাইফের কোনো একটা ঘটনা আপনার সাথে ম্যাচ করে গেল, যেটা কিন্তু আপনার লাইফকে আরও পরিবর্তন করে দিতে পারে। এবং আমি যেভাবে যেভাবে সেগুলোকে ট্যাকেল করেছি, তার দুই একটা কথার সাথে হয়তো আপনার কিছু কথা ম্যাচ করে গেল। আপনার জীবনের টার্নিং পয়েন্টটা কিন্তু ঘুরে যেতে পারে এই ভিডিওটার মাধ্যমে। যদিও বা আমার লাইফ হিস্ট্রি নিয়ে আমি ভেবেছিলাম কোনো ভিডিও করব না, বাট তারপরে চিন্তা করলাম যদি আমি অ্যাজ এ একজন ইউটিউবার হই, আর ইউটিউবার হিসেবে আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন আমার, তো সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি মেম্বার। তো ফ্যামিলি মেম্বারদের সাথে নিজের কথা শেয়ার করতে অসুবিধা কোথায়? তো সেইটা ভেবেই আমি নিজে চিন্তাভাবনা করেছি, না, আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথম 2004 সালের কথা আপনাদের বললাম। 2004 সালে আমি বিয়ে করি এবং 2005-এ আমি বাবা হই। তো এই বিয়ে করা, বাবা হওয়া, এগুলো একদম সাধারণ লাইফের মতোই ছিল। কোনো লাইফে টার্নিং পয়েন্ট ছিল না, যার জন্য এগুলো স্কিপ করে যাচ্ছি। জাস্ট শর্টে বলে দিচ্ছি, 2004-এ বিয়ে করেছি, 2005-এ বাবা হয়েছি। 2006-তে আমার লাইফে প্রথম একটা সুযোগ আসে। কি সুযোগ? না, কোনো একটা কোম্পানিতে আমি জয়েনিং হই। আমি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে সেই কোম্পানির নামটা বলতে চাইছি না। কোনো একটা কোম্পানিতে আমি জয়েনিং হই, যে কোম্পানিটাতে 1500 টাকা দিয়ে জয়েনিং হতে হতো এবং 3টে জামার পিস, 3টে প্যান্টের পিস নিয়ে সেখানে জয়েনিং হতে হতো। আর অবশ্যই সেটা নেটওয়ার্ক কোম্পানি, এবং নেটওয়ার্ক কোম্পানিতে আপনারা জানেন জয়েনিংয়ের যা সিস্টেম থাকে। আমি জয়েন করেছি, আমি আরও দুজনকে জয়েন করাবো, ইত্যাদি ইত্যাদি। তো ফ্রেন্ডস, সেই কোম্পানিতে জয়েনিং করার পরে ধীরে 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 অনেক কষ্ট করেছি। প্রথম অনেককে বলেছি, করেনি, বিশ্বাস করেনি, হ্যানা ত্যানা, এই সমস্ত স্ট্রাগল করে 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 2006 থেকে 2010, 4 বছর লেগে গেল আমার কিন্তু একটা জায়গা আসতে এই কোম্পানির মাধ্যমে। আর একটা প্রশ্ন আপনাদের কাছে, এই কোম্পানিটা কি নাম? আপনারা যারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কোন কোম্পানির কথা বলছি, বাট নামটা আমি সোশ্যাল মিডিয়াতে কিন্তু উল্লেখ করলাম না, এটা আপনাদের জন্য ছেড়ে দিলাম। তো 2010 সালে আমার জীবনে দ্বিতীয় স্বপ্ন পূরণ হয়। প্রথমটা তো ওয়াইফ ছিল, দ্বিতীয় স্বপ্ন পূরণ হয়। সেটা হচ্ছে আমার জীবনের খুব বড় একটা স্বপ্ন ছিল, আমার নিজস্ব একটা 4 চাকা হবে। তো 2010-এ সেই কোম্পানিতে কাজ করে আমি প্রথম আমার স্বপ্নের গাড়ি, একটি স্করপিও গাড়ি কিনি 2010-এ। এবং স্করপিও গাড়িটা কেনার পরে সেই গাড়ি করে যখন মিটিং এখানে ওখানে যাচ্ছি, লিডারদের সাথে, সিনিয়রদের সাথে দেখা করছি, যত হচ্ছি, ওটা কিন্তু আমার বিজনেসে একটা বড় প্রভাব ফেলে। এবং ওটা নেওয়ার পরে ধীরে 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 আমার বিজনেস কিন্তু গ্রো হয়, অনেকটা আরও বেড়ে যায় গাড়িটা কেনার পরে। তো তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে মাস গেলে ধরুন একটা ভালো টাকা, মানে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা আমার ইনকাম আসা শুরু হয়। 2012 সালে হঠাৎ করে একদিন রাত্রিবেলা 2টোর সময় আমার সিনিয়রের ফোন এলো। সিনিয়র বলল, আমার নাম ধরেই বলল, রাজু ঘুমোচ্ছ? বললাম, হ্যাঁ স্যার ঘুমোচ্ছি, বলুন। রাজু, একটা ব্যাড নিউজ আছে। কি স্যার, কী ব্যাড নিউজ? বললো, আমাদের কোম্পানিটা ছিল রাজস্থানের, আমাদের কোম্পানিতে 12টা 20-তে রাত্রিবেলা রেড হয়েছে। কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্টসে প্রবলেম হয়েছিল, সেটা তো আমরা জানি না, আমরা কোম্পানির ম্যানেজমেন্ট ছিলাম না, আমরা অ্যাজ এ ওয়ার্কার কাজ করতাম। ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু ভুল হয়েছিল, যার জন্য কিন্তু কোম্পানিটা কেস খেয়েছিল। এবং 12টা 20-তে কোম্পানিতে রেড হয় এবং সঙ্গে সঙ্গে কোম্পানির যিনি চেয়ারম্যান ছিল তাকে কিন্তু অ্যারেস্ট করে রাজস্থান পুলিশ।
এবং এটা শুনে আমি তো বেশ মানে স্তম্ভ হয়ে গেলাম যে এই বাবা এবার কি হবে। তো স্যার বলল কালকে সকালের ফ্লাইটে আমরা কিন্তু রাজস্থান যাচ্ছি, তুমি কি যাবে? তো সেই সময় আমার বাড়িতে পরিস্থিতি একটু প্রবলেম ছিল, আমার বাড়ির লোকের শরীর খারাপ ছিল। তাই আমি বললাম না স্যার আমি যাব না, আপনারা যান, কি হয় না হয় আমাকে রিপোর্টটা জানাবেন। তো যথারীতি স্যাররা চলে গেল। পরের দিন আমাকে তার একদিন পরে বাই ফোনে বলছে যে কোম্পানি আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ, এখন কোম্পানি খোলার কোনো চান্স নেই, কারণ অনেকগুলো কেস দিয়েছে, চেয়ারম্যান ভেতরে আছে, মানে লকআপে রয়েছে, এখন মোটামুটি সবাইকে বলে দাও এখন কোম্পানি খুলছে না আপাতত। তো ওই কথাটা শোনার পরে মানে দুদিন আমি একটু আশাবাদী ছিলাম। আপনারা বুঝতে পারছেন যে মানুষটার ইনকাম মাস গেলে 2 থেকে 2.5 লাখ টাকা, রাতারাতি যখন সেই ইনকামটা বন্ধ হয়ে যায়, মানে পুরোপুরিভাবে বন্ধ, কি অবস্থা হতে পারে। মানে আপনি আজকে সিগারেট খেয়েছেন, কালকে আপনাকে না জানিয়ে হাতে বিড়ি ধরিয়ে দেওয়া হয়েছে। এবং ভাবুন যে মানুষগুলো আমার পরিবারের চারপাশে ঘোরে বা আমার পাড়ায় থাকে, তারা যখন দেখছে একটি ছেলে স্করপিও নিয়ে যায় আসে মিটিং করে এই করে, কাল যখন তাদের সামনে দিয়ে স্কুটার বা সাইকেল নিয়ে যাব, তারা কি বলবে, কই হয়ে গেল, ওই তো কোম্পানি, দুদিন কোট প্যান্ট টাই পরে হয়ে গেল। তো যদিও এটা কোনো খারাপ কোম্পানি ছিল না, এজ এ প্রোডাক্ট মার্কেটিং ছিল, মানুষ পয়সার বিনিময়ে সেখানে প্রোডাক্ট কিনতো, আর আমরা সেই প্রোডাক্ট যত সেল হতো তার উপরে একটা কিন্তু পার্সেন্টেজ পেতাম। তো তথাপিও মানুষ কিন্তু বলতে ছাড়বে না। সেই সব কথাগুলো ভেবে ভেবে ফ্রেন্ডস আমার কিন্তু ব্রেন স্ট্রোক হয়ে গেল, এবং স্ট্রোক হয়ে একদম এরকম মুখ ফুক পুরো বেঁকে গেল। 17 দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমার মিসেস আমাকে নিয়ে 17 দিন হাসপাতালে ভর্তি ছিল। 17 দিন বেডে শুয়ে শুয়ে চিন্তা করেছি, ভগবান এই যাত্রায় বাঁচিয়ে দাও, আর এই ধরনের কোম্পানিতে পা দেবো না, এবার চেষ্টা করব নিজে কিছু করার, যেটা নিজের আয়ত্তে থাকবে, নিজের হাতে থাকবে। তো যাই হোক 17 দিন পরে বাড়ি আসলাম, সুস্থ হতে আরও 1-1.5 মাস লেগে গেল। তারপরে ধীরে ধীরে চিন্তা করলাম যে নিজস্ব একটা কিছু করব। তো যে গাড়িটা কিনে ফেলেছিলাম স্করপিও গাড়িটা, ওটাই নিজে গাড়ি চালাতে পারি অ্যাজ এ ড্রাইভার হিসেবে, ওটা নিয়ে ব্যবসা শুরু করলাম। কি না, অনেকে দেখবেন বাইরে ঘুরতে যায় গাড়ি ভাড়া করে, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যেরকম হয় ওরকম গাড়ি ভাড়া খাটানো শুরু করলাম। ধীরে ধীরে গাড়ি ভাড়া খাটাতে 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 2014 থেকে 2016 2 বছরে আরও 3টে গাড়ি করলাম, স্করপিওটা নিয়ে 4টে গাড়ি। অর্থাৎ আমি এটা আপনাদের বোঝাতে চাইছি যে আমি কিন্তু প্রতিনিয়ত সাকসেস, প্রতিনিয়ত আমার দিক থেকে দেখতে গেলে আমি সাকসেস। হ্যাঁ, সেই সাকসেসটাকে আমার ভাগ্যের ইয়েতে হোক বা যেভাবে হোক আমি ধরে রাখতে পারছি না, বাট আমি প্রতিনিয়ত যে কাজটা করেছি এক মনে একতার সাথে করেছি, আমি কিন্তু সাকসেস। এবং 2016 যখন আমার টোটাল 4টে গাড়ি, আমি এবং ড্রাইভার নিয়ে ভাড়া কাটাচ্ছি, নিজেও চালাচ্ছি, রাত দিন পরিশ্রম করছি, 2016 সালে আবার কোনো একজন ব্যক্তি এসে আমাকে ধরলো। কিভাবে ধরলো? এই যেসব আগে কাজ করেছি, মানে আগে যে মার্কেটিংয়ে কাজ করেছি, সেখানে আমার প্রচুর জুনিয়র ছিল, তারা বিভিন্ন কোম্পানিতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যেহেতু এই কোম্পানিটা বন্ধ, বিভিন্ন কোম্পানিতে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবং তারা যখন মিটিং সেমিনার করছে, সেখানে একটা দুটো কথা আমার বেরিয়ে আসছে, বলছে যে আমাদের একজন স্যার ছিল, খুব ভালো আমাদের পরিচালনা করতো, খুব ভালো মিটিং করতো, ভালো কথা বলতো। এই কথাগুলো সেই সব কোম্পানির এমডি বা চেয়ারম্যানরা শুনছে, শুনতে শুনতে তারা আমাকে ফোন করছে, কন্ট্যাক্ট করছে। তার আগেও বিভিন্ন কোম্পানির চেয়ারম্যানরা ফোন করেছে, 2015 সাল থেকে শুরু হয়েছে ফোন আসা। আমি এড়িয়ে গেছি, ইগনোর করে গেছি, না আর ওই ফাঁদে পা দেবো না, আর ওই রাস্তায় যাব না, এই আমি ভালো আছি, গাড়ি ভাড়া খাটিয়ে খাচ্ছি, ব্যবসা করে এই ভালো আছি। তো যাই হোক, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা মার্কেটিং যেখানে আপনার ইনকাম যদি একটু মানে 50,000, 1 লাখ, 2 লাখের মুখ আপনি দেখে নেন, তাহলে ওর যে একটা নেশা, মানে হিরোইনের চেয়ে বেশি নেশা, আপনি ওইখান থেকে বেরোতেই পারবেন না। মানুষের ওই ভালোবাসা, ওই হাততালি দেওয়া, ওই ফুলের মালা পরা, ওই ঘাড়ে তুলে নাচে মানুষ আপনাকে, এই যে সম্মান, ওই সম্মানের ভুকা হয়ে যাবেন আপনি তখন হাজার চাইলেও আপনি ওখান থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন না। আপনার লস হোক, ক্ষতি হোক, তাও মনে হবে গিয়ে ওটাই করি। তো যাই হোক, যথারীতি 2016 আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আবার কলকাতার কোনো একটা কোম্পানির সাথে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে 2016 থেকে 2019, মানে 19-এর শেষে একদম ডিসেম্বর মাস অবধি সেখানে খুব ভালো কাজ করলাম, বড় টিম হলো, নিজস্ব একটা ভালো বিজনেস করলাম, সেখান থেকেও গাড়ি অ্যাচিভ করলাম। কিন্তু ফ্রেন্ডস 2019-এ গিয়ে কোথাও একটা আমার মনে হলো যে জিনিসটা না আমার জন্য সুটেবেল না।
কেন মনে হলো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করি? হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে আপনারা অনেকেই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে যুক্ত, বাট আমি যে জায়গাটা ফিল করেছি, আগে যে কোম্পানি করতাম সেটা রাজস্থানের কোম্পানি ছিল, দূরের কোম্পানি, দূরের ম্যানেজমেন্ট, আমরা খালি প্রোডাক্ট সেল করিয়েছি, টার্নওভার করেছি, তার বিনিময়ে পার্সেন্টেজ পেয়েছি। বাট কলকাতার কোম্পানিটায় যখন কাজ করা শুরু করলাম তখন আমি একদম ম্যানেজমেন্টের কাছে গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি সিস্টেমটা কিভাবে চলে, কিভাবে পরিচালনা হয়। তখন বুঝতে পারলাম যে সিস্টেমে আমি কাজ করছি এই সিস্টেমে আমি তো সাকসেস, কিন্তু বহু মানুষের সাথে ফ্রেন্ডস ধোকাও হচ্ছে, বহু মানুষের চোখের জল পড়ছে। কীরকম? কোম্পানি তাদের চোখের জল ফেলছে না, বেশ কিছু আমাদের মতো লিডার নিজের স্বার্থ বজায় রাখতে তাদেরকে কাঁদাচ্ছে। যেরকম আমার সাথে লাস্ট একটা ঘটনা ঘটেছিল, এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল। এবার তার সিনিয়র তাকে লোভ দেখিয়ে বললো আপনি এত টাকার প্রোডাক্ট কিনুন, সঙ্গে এত টাকার প্রোডাক্ট ফ্রি পাবেন, এই টোটাল প্রোডাক্টটা আমি বেচে দিলে আপনার যদি 50,000 টাকার মাল, মানে যে একটা এক্সাম্পল দিচ্ছি, 50,000 টাকার প্রোডাক্ট আপনি তুলেছেন, সেটা আমরা আপনাকে 60,000 বা 70,000 টাকায় বিক্রি করিয়ে দেবো, আপনার 20,000 টাকা প্রফিট হবে। যতদি ভদ্রলোক লোভে পড়ে গেছে, কারণ সামনে মেয়ের বিয়ে, যদি 20,000 টাকাও আসে তাহলে কোথা থেকে আসে? তো সেই লোভের প্রলোভনে পড়ে সেই 20,000 টাকার আশায় সে কিন্তু সমস্ত প্রোডাক্ট তুলে নেয়, এবং সেই প্রোডাক্টটা তোলার পরে তার থেকে যে বিজনেস ভলিউমটা জেনারেট হয় সেখান থেকে সেই লিডারের কিন্তু একটা আর্ন হয়, একটা ভালো ইনকাম হয়। সেই ইনকামটা নেওয়ার পরে কিন্তু সেই সিনিয়রটা আর তার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না। না রাখার ফলে কি হয়, মেয়েটার বিয়ে ভেঙে যায়, এবং মেয়েটার বিয়ে যখন ভেঙে যায় তার বাবা আমার সামনে এসে অঝরে কাঁদে, যেহেতু সেটা আমারই টিম, আমারই কোনো জুনিয়র তার সাথে এই জিনিসটা করেছে। আমার কাছে এসে অঝরে কাঁদছে, কেঁদে বলছে স্যার আপনারা এই ধরনের পয়সা ইনকাম করে আপনারা ঘুমোতে পারেন রাত্রিরে? ফ্রেন্ডস, বিশ্বাস করুন সেদিন রাত্রির থেকে সত্যিই আমার ঘুম আসতো না, আমি খালি ওই কান্নাটা চোখ বন্ধ করলেই দেখতে পেতাম। জানি না কেন সেই দিন আমার ইচ্ছা হলো না এই ধরনের সিস্টেমে আর থাকবো না, তাতে যদি না খেয়ে মরতে হয় তাও ঠিক আছে। হয়তো ইনকাম করেছি অনেক এই ইন্ডাস্ট্রি থেকে, বাট মনে হলো এই সিস্টেমে থাকবো না, বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে 2020 সালে, মানে 2-3 মাস পরেই 2020 সালে নিজে একটা সিস্টেম বানালাম যে এই ধরনের যদি কোনো কোম্পানি করা হয় যেখানে মানুষকে প্রোডাক্ট জোর করে কেনানো যাবে না, যেখানে মানুষ কোনো রকম বিভ্রান্ত হবে না, শুধুমাত্র একটা বিজনেস, মানে রিলেশনের ওপরে বিজনেস হবে, এরকম একটা সিস্টেম নিজে লঞ্চ করলাম এবং নিজে ফ্রেন্ডস কোম্পানি করলাম। কোম্পানিটা করার পরে কোম্পানিটা খুব সুন্দর চললো, 2-3 মাস খুব সুন্দর চললো। চলার পরে তারপরে আপনারা জানেন যেটা এসছিল কোভিড-19, যেটা আমাদের মহামারী এসছিল, ওই সময় কিন্তু কোম্পানি টোটালি লকডাউনে চলে গেল, এবং ওই লকডাউনে ওই যে কোম্পানি বন্ধ হলো 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে কিন্তু লকডাউন খুললেও কোম্পানিকে আমি আর সেই জায়গাতে নিয়ে যেতে পারছি না, কারণ যত লোক ছিল যারা কাজ করতো প্রত্যেকে ছড়িয়ে ছিটিয়ে গেল, পেটের দায় কেউ এদিকে ওদিকে যেভাবে চলে গেল, আমি কিন্তু আর কোম্পানিটাকে কোনোভাবেই দাঁড় করাতে পারছি না। তো চলে গেল ওখান থেকে যাওয়ার পরে সমস্ত কিছু কোম্পানি করেছিলাম, সফটওয়্যার থেকে শুরু করে, ডোমেন থেকে শুরু করে, ওয়েবসাইট থেকে শুরু করে সমস্ত খরচাপাতি করার পরে আবার কিন্তু সেই রাস্তায় চলে আসলাম, এবং কোম্পানি করার পরে বেশ কিছু লোন, গাড়ির ইএমআই, অমুক তমুক বেশ কিছু দেনায় আমি জর্জরিত হয়ে গেছিলাম, যার জন্য কোম্পানি যখন বন্ধ হলো আমাকে কিন্তু সমস্ত এক এক করে আমাকে ছেড়ে দিতে হলো। ধরুন লোনের গাড়ি, হ্যাঁ, ইএমআইয়ের ফ্ল্যাট, অমুক তমুক সমস্ত কিন্তু আমাকে ছেড়ে দিতে হলো। ছেড়ে দিয়ে আমাকে কিন্তু আবার জিরো থেকে 2021-এর শেষে, মানে 22 বলতে পারেন, একদম জিরো থেকে আবার শুরু করতে হলো। কি না, হোম ডেলিভারি বিজনেস, একটা ছোট রেস্টুরেন্টের সাথে টাই আপ করে সেই রেস্টুরেন্ট নিয়ে বিজনেস, এগুলো করতে 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 ফ্রেন্ডস আস্তে আস্তে ট্যুর লাইনে চলে গেলাম। ওই রান্না খাওয়া দাওয়া এই করতে করতে ট্যুর লাইনে চলে গেলাম, বড় বড় ট্যুরের কন্ট্যাক্ট ধরতাম, ট্যুরে যেতাম। তো এই ট্যুরে যেতে আসতে কন্ট্যাক্ট নিতে নিতে কেউ একজন আমাকে বলল, আমারই এক ভাইজি, সে আমাকে বলল যে কাকা তুমি এত ভালো কথা বলতে পারো, এত সুন্দর ট্যুর করাচ্ছ, বিভিন্ন জায়গায় ঘুরছো, তো তুমি তো তোমার একটা ছোট ইউটিউব চ্যানেল খুলে নিতে পারো, যে চ্যানেলের মাধ্যমে তুমি মানুষকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবে, ট্যুর দেখাবে, তো সেখান থেকেও তো তোমার কিছু আর্ন হবে। তা আমিও চিন্তা করলাম, হ্যাঁ জীবনে 10-12 বছর 15 বছর নেটওয়ার্ক মার্কেটিংয়ে দিয়ে দিয়েছি, সেখান থেকেও অনেক কিছু পেয়েছি, আবার হারিয়ে গেছে,
অসুবিধা কে যায়, কিন্তু যখন হারিয়ে গেছে সেটা নিয়ে আমায় তো বসে থাকলে হবে না, আমাকে তো নতুন করে আবার কিছু ভাবতে হবে, নতুন করে শুরু করতে হবে। তাই ফ্রেন্ডস, এই চ্যানেলটা বানিয়েছি, চ্যানেলটার নাম দিয়েছি রাজু দা গাইড। রাজু দা গাইড মানে আমি সমস্ত ট্যুরের সম্বন্ধে আপনাদের গাইড করি, কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কোন হোটেলে খাবেন, হ্যাঁ, কীভাবে সস্তায় হবে, চিপে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমি শুধু ট্যুরেরই ভিডিও আপনাদের দেখাবো। আজকে আমি আমার নিজের স্টোরিটা বলে বোঝালাম যে সাকসেস আর আনসাকসেসের মধ্যে একটা মানুষ কিভাবে চলতে পারে। মানে আমাকে বারে বারে সাকসেস আমি হয়েছি, আবার আনসাকসেস হয়েছি, কিন্তু হার মানিনি। আর এবারেও হার মানবো না, সঙ্গে যদি আপনাদের আশীর্বাদ থাকে। এই চ্যানেলের মাধ্যমে আবার একটা জায়গা আমি তৈরি করতে চাই, অবশ্যই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়ে যদি আপনারা আমাকে আশীর্বাদ করেন, আরও ভালো ভালো ভিডিও আনবো। এবং শুধু ট্যুর সম্বন্ধে নয়, বিভিন্ন টপিকের ওপর ভিডিও আনবো, বিভিন্ন সাকসেসফুল স্টোরির ওপরে ভিডিও আনবো। তবে হ্যাঁ, আমার স্টোরি 15 বছরের স্টোরি 15 মিনিটে বলে দিলাম, এটুকুই। আমার স্টোরি নিয়ে হয়তো আর ভিডিও হবে না, তবে বিভিন্ন ভালো ভালো স্টোরি বা আরও ভালো ভালো জায়গায় ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ভিডিও তুলে ধরবো। তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। আর আমার যে জীবন কাহিনী যেটুকু আপনাদের বললাম, যদি কিছু অন্যায় বলে থাকি ক্ষমা করবেন। আর যদি ভালো লাগে আমার কোনো কথা, আপনাদের যদি মন ছুঁয়ে যায়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।